আজকে আমরা প্রণালী নিয়ে জানব। বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রণালী নিয়ে প্রশ্ন আসতে দেখা যায়। আমরা প্রণালী শিখতে গিয়ে যে কাজটা করি, আমরা মুখস্থ করে ফেলি যে একটি প্রণালী কোন দুটো ভূখণ্ডকে আলাদা করেছে, কোন জলরাশির সাথে কোন জলরাশিকে কানেক্টেড করেছে, বা কোন সাগর মহাসাগরের মধ্যে কানেকশন বিল্ড আপ করেছে, এভাবে মুখস্থ করি। এভাবে না প্রণালী শেখা যায় না। প্রত্যেকটা প্রণালীর একটা পলিটিক্যাল এবং একটা ইকোনমিক্যাল গুরুত্ব আছে। আমরা যখন এই গুরুত্বগুলো বুঝবো, তখন আমরা বিশ্ব ব্যবস্থা নিয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারবো। আর এই বাস্তবমুখী যে জ্ঞান আপনি অর্জন করবেন, এটা দিয়ে আপনি আন্তর্জাতিক বিষয়বলি বলেন বা বাংলাদেশ বিষয়বলি বলেন, এটা খুব চমৎকারভাবে বিশ্লেষণ করতে পারবেন। এবং এই বিশ্লেষণ ধর্মী যে জ্ঞান আপনি অর্জন করবেন, এটা আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক সামনে এগিয়ে দিবে। তো আমরা এরকম বাস্তবধর্মী পড়ালেখা করব আজকে প্রণালী নিয়ে। একটা প্রণালী হচ্ছে খুবই সরু একটা জলপথ, আর জলপথ দিয়েই কিন্তু জাহাজ চলাচল করে। বিশ্ব বাণিজ্যের প্রায় ৮০%-এরও বেশি বাণিজ্য হয় সমুদ্রপথে। জাহাজে কন্টেইনারে মালামাল নিয়ে চলে যায়, জাহাজে পেট্রোলিয়াম পরিবহন হয়। বিশ্ব ব্যবস্থায় এই আন্তর্জাতিক বাণিজ্য একটা বিশাল 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 বড় ফ্যাক্টর। তো আমরা কোন জায়গা দিয়ে অ্যাকচুয়ালি বিশ্বের জাহাজগুলো চলাচল করে, এটা আমরা প্রণালীর প্রথম পর্বে আলোচনা করেছিলাম। সেটা আমরা একটু রিভাইজ দিয়ে নিই, এতে করে আজকের আলোচনা আমরা সহজে বুঝতে পারবো। এই হচ্ছে ওয়েবসাইটটা, এইটা হচ্ছে marintraffic.com। এটা লাইভ দেখাচ্ছে যে পৃথিবীতে এখন সমুদ্র দিয়ে যে জাহাজগুলো চলতেছে, কোন জাহাজ কোথায় আছে, অর্থাৎ জাহাজের লাইভ ট্র্যাকিং এই ওয়েবসাইটে দেখাচ্ছে। এইখানে যে তীর তীর ছোট ছোট দেখা যাচ্ছে, এইগুলোই মূলত হচ্ছে জাহাজ। এখানে যে লালগুলো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে অয়েল ট্যাঙ্কার, এর মধ্যে পেট্রোলিয়াম আছে। আর যে সবুজগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কার্গো ভেসেল, যে বিশাল বড় বড় কন্টেইনার নিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, ভেতরে মালামাল আছে। এবং মজার বিষয় হচ্ছে, এইটার উপর যে কোনোটার উপর যদি আপনি চাপ দেন এরকম, তাহলে ডেস্টিনেশন কি, এর ছবি কি, কোথা থেকে কোথায় যাচ্ছে, এভরিথিং দেখা যায়। এখন এই ওয়েবসাইটটা কেননা এই ওয়েবসাইট থেকে আমি বুঝবো যে জাহাজ আসলে কোন রাস্তা দিয়ে চলাচল করে। সমুদ্র আছে দেখেই সেইখান দিয়ে জাহাজ চলাচল করবে, ব্যাপারটা তা না। স্পেসিফিক কিছু জায়গা দিয়ে জাহাজ চলাচল করে। আমরা যদি জুম করি, এই যে উপরে দেখেন, এই জায়গা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের নিচে দিয়েও দেখেন কিছু জাহাজ চলাচল করতেছে, কিন্তু এই জাহাজের ডেনসিটি কিন্তু এত বেশি না। কিন্তু আপনি শ্রীলঙ্কার নিচে দিয়ে যদি আপনি দেখেন, তাহলে দেখেন শ্রীলঙ্কার নিচে দিয়ে একটা বিশাল সংখ্যক জাহাজ কিন্তু যাতায়াত করতেছে। এবং এই জাহাজগুলো যদি আমরা এইদিকে দেখি, তাহলে জাহাজগুলো আসলে মালয়েশিয়ার নিচে দিয়ে, এই সিঙ্গাপুরের পাশ দিয়ে ধীরে 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 এই যে দক্ষিণ চীন সাগর দিয়ে মূলত চায়নার দিকে চলে যাচ্ছে। এবং এখানে ডেনসিটি অনেক বেশি, কিন্তু অনেক বেশি জাহাজ চলতেছে। তার মানে যে দিক দিয়ে রাস্তা গেছে, সো ওই আশপাশের দেশগুলা কিন্তু ওই রাস্তার অ্যাডভান্টেজ নেবে। এবং সমুদ্র যার নিয়ন্ত্রণে থাকবে, বিশ্ব তার নিয়ন্ত্রণে থাকবে। এই জন্যই কিন্তু আমেরিকা সারা পৃথিবীতে নজরদারির জন্য এত এত নৌ ফ্লিট বিভিন্ন জায়গায় রাখে। এই যে সমুদ্র পথ, এবং সমুদ্র পথে নিজের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখার জন্য আপনি ধীরে ধীরে বুঝে যাবেন এই সমুদ্র পথের ভূরাজনীতিটা কি। আর এটা যদি বুঝে যান, তাহলে কোন প্রণালী কোন দেশ থেকে কোন দেশকে পৃথক করছে, কোন সাগরের সাথে কোন সাগর যোগ করছে, এইগুলো তো হয়ে যাবে ক্লাস 2 এর পড়ালেখা। একটা বন্দর থেকে বছরে কি পরিমাণ মালামাল ট্রান্সপোর্ট হয়, এই ভিত্তিতে যদি আমরা বন্দরগুলোকে লিস্টেড করি, তাহলে ওয়ার্ল্ড শিপিং কর্পোরেশনের তথ্য মতে সর্ববৃহৎ যে 10টা বন্দর, তার মধ্যে 9টাই আছে এশিয়া মহাদেশে। আর এই 9টার মধ্যে 7টা আছে চায়নাতে। সো এশিয়া মহাদেশে বড় বড় বন্দর আছে। এই জন্য আজকের আলোচনায় এই চায়নার বড় বড় বন্দর প্রণালীর উপর কি প্রভাব ফেলতেছে, এইটার উপর বেস করে আমরা এক একটা প্রণালী নিয়ে আলাপ আলোচনা করে যাব। তো আমরা যদি চায়নার বন্দরগুলোকে দেখতে চাই, তাহলে এই রকম জায়গা দিয়ে অ্যাকচুয়ালি চায়নার বড় বড় বন্দর আছে। তো বিশ্বের সবচেয়ে বড় বন্দর হচ্ছে সাংহাই বন্দর, সেটা এরকম একটা জায়গায় অবস্থিত। এবং দ্বিতীয় বৃহত্তম বন্দর হচ্ছে সিঙ্গাপুর, দ্য পোর্ট অফ সিঙ্গাপুর, যেটা এই জায়গাতে অবস্থিত। এবং 3 নম্বর বড় বন্দর হচ্ছে নিংবো বন্দর, সেটাও এরকম একটা জায়গায় অবস্থিত। এবং প্রথম পর্বে আমরা দেখেছিলাম চায়নার ম্যাক্সিমাম মালামাল এই সিঙ্গাপুরের পাশ দিয়ে এসে
এইখানে যে মালাক্কা প্রণালী আছে, ছোট্ট একটা জায়গা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে, এইখান দিয়ে এসে কিন্তু সে মূলত ইউরোপ বা বিভিন্ন জায়গায় চলে যায়। এবং চায়নার এই মালাক্কা একটা বিশাল বড় ঝুঁকি, কেননা মালাক্কা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে চায়নার যে টোটাল শিপিং বাণিজ্যটাই মোটামুটি নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রেখেই চায়না অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গা দিয়ে তার শিপিং রুট চালু করার দিকে মনোযোগ দিয়েছে। এবং চায়নার এই মালাক্কার সবচেয়ে বড় বিকল্প হতে পারে দুইটা প্রণালী। সেই দুইটা প্রণালী নিয়েই আমরা প্রথমে কথাবার্তা বলবো। তার মধ্যে প্রথমটা হচ্ছে সুন্ধা প্রণালী, যেটা এই রকম জায়গায় অবস্থিত। এবং সুন্ধা প্রণালীর দুই দিকেই আসলে ইন্দোনেশিয়া। এইখানে উপরের দিকের যে অংশ এইটা হচ্ছে সুমাত্রা দ্বীপ, আর নিচের এইটা হচ্ছে জাভা দ্বীপ। তাহলে এটা পৃথক করেছে সুমাত্রা এবং জাভাকে। এই জায়গায় যে সাগরটা আছে এই সাগরটা হচ্ছে জাভা সাগর, আর এইদিকে হচ্ছে ভারত মহাসাগর। তাহলে এটা যুক্ত করেছে ভারত মহাসাগর এবং জাভা সাগরকে। এখন ব্যাপারটা কি দেখেন, চায়নার যদি কখনো এই মালাক্কা দিয়ে যাওয়া ডিস্টার্ব হয়ে যায় তাহলে বিকল্প হিসেবে চায়না যে কাজটা করতে পারে, চায়না মালাক্কা দিয়ে না গিয়ে সে কিন্তু এই সুন্ধা প্রণালী দিয়ে চলে যেতে পারে, বিশ্ব অন্যান্য জায়গায় সে বাণিজ্য করতে পারে। কিন্তু চায়না যদি এই কাজটা করতে চায় তাহলে দুইটা সমস্যা আছে। তার মধ্যে এক নম্বর সমস্যা হচ্ছে এই যে সুন্ধা প্রণালী নিয়ে আমরা কথা বলতেছি, এই সুন্ধা প্রণালীটা হচ্ছে খুবই অগভীর, বড় বড় জাহাজ কিন্তু এই প্রণালী দিয়ে যেতে পারবে না। এবং আরেকটা সমস্যা হচ্ছে এই প্রণালীর আশপাশ দিয়ে প্রচুর পরিমাণ আগ্নেয়গিরি আছে, এবং বেশ কিছু আগ্নেয়গিরি আছে যেগুলো অ্যাক্টিভ, এবং এর আশপাশ দিয়ে ছোট ছোট অনেক দ্বীপ আছে, ছোট ছোট দ্বীপ। এবং এই দ্বীপগুলা সৃষ্টি হয়েছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে, যার কারণে সুন্ধা প্রণালী ব্যবহার করা খুবই চ্যালেঞ্জিং হবে। তবে যদি ব্যবহার করতে হয় তাহলে সুন্ধা প্রণালীতে প্রচুর পরিমাণ ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি করতে হবে, এর ডেপথ বাড়াতে হবে, এ নিয়ে অনেক কার্যক্রম করতে হবে, যা ইকোনমিক্যালি খুবই চ্যালেঞ্জিং। তো এই মালাক্কা প্রণালীর আরেকটা বিকল্প হতে পারে, যেটাই সুন্ধার পাশেই অবস্থিত, ঠিক এই জায়গাতে, এইটার নাম হচ্ছে লোম্বক প্রণালী। এই লোম্বক প্রণালীও কিন্তু ইন্দোনেশিয়ার মধ্যে আছে, এবং এটা হচ্ছে এই যে জাভা দ্বীপ, এবং এই পাশের যেটা আছে এটা হচ্ছে বালি, এটার পাশ দিয়ে এটা চলে গেছে। এবং এটার এইদিকে জাভা সাগর, এইদিকে ভারত মহাসাগর, যে দুইটাকে কানেক্টেড করেছে। এই লোম্বক প্রণালীর অ্যাডভান্টেজ একটা আছে, এই প্রণালীর ডেপথ অনেক বেশি, এর এভারেজ ডেপথ প্রায় 250 মিটার, যা দিয়ে বড় বড় জাহাজ চলাচল করতে পারবে। এবং চায়না কিন্তু প্রচুর পরিমাণে তার সাবমেরিন ডেভেলপ করতেছে। তো চায়নার সাবমেরিনগুলো যদি চায়নার বন্দর থেকে এই ভারত মহাসাগরের জায়গাগুলোতে আসতে চায় তাহলে অবশ্যই তাকে এই মালাক্কা দিয়ে আসতে হবে। আর মালাক্কার আশপাশের ম্যাক্সিমাম রাষ্ট্রই হচ্ছে মূলত আমেরিকার বন্ধু, এবং এইখানে আমেরিকা খুব সহজেই চায়নার এই টাইপের অ্যাক্টিভিটিতে নজরদারি করতে পারে। এবং এই মালাক্কা প্রণালী খুবই বিজি একটা জায়গা, প্রচুর জাহাজ চলাচল করে এই মালাক্কা দিয়ে। তাহলে এই মালাক্কা দিয়েই যদি তার সাবমেরিন যায় তাহলে এটা নোটিসেবল হয়ে যাবে, জেনে যাবে শত্রুপক্ষ। আর যেহেতু এই লোম্বক প্রণালীর ডেপথ অনেক বেশি, তাহলে চায়নার সাবমেরিনগুলো কিন্তু এই লোম্বক প্রণালী দিয়ে ভারত মহাসাগরের দিকে এসে ঘুরে বেড়াতে পারে, তার সার্ভিলেন্স বাড়াতে পারে। এতে করে কি হবে? এতে করে কিন্তু শত্রুপক্ষ সহজে এটাকে ট্রেস করতে পারবে না। তো লোম্বক প্রণালীও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ দিতে পারে চায়নাকে। তো আপনি আলোচনায় কি বুঝলেন যে এই সুন্ধা প্রণালী হোক আর লোম্বক প্রণালী হোক, দুইটাও কিন্তু মূলত ইন্দোনেশিয়ার ভেতর দিয়ে গেছে, তার মানে ইন্দোনেশিয়ার কন্ট্রোলে এটা আছে। তো চায়না যদি তার জিওপলিটিক্যাল কারণে এই প্রণালী দিয়ে যাতায়াত করতে চায় তাহলে অবশ্যই ইন্দোনেশিয়ার সাথে তার ভেরি গুড সম্পর্ক স্থাপন করতে হবে। এই জন্য চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস আছে, এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভসের যে দ্বিতীয় ফোরামের যে বৈঠক হয়েছিল 2019 সালে, তখন ইন্দোনেশিয়ার সাথে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক ডেভেলপমেন্ট করিডোরস নামে একটা চুক্তি স্বাক্ষর হয়, যেখানে চায়না বিআরআই প্রজেক্টের আন্ডারে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টেই ইন্দোনেশিয়াতে বিনিয়োগ করবে 91.1 বিলিয়ন US ডলার, যা বাংলা টাকায় যদি $1 = 117 টাকা হয়, তাহলে বাংলা টাকায় সেটা হচ্ছে 10 লক্ষ
1,65,000 কোটি টাকা এটা বিনিয়োগ করবে। এখন এই বিনিয়োগটা চায়না কেন করবে? চায়না নিরাপত্তা চায়, তার শিপিং রুট যেন খুবই নিরবিচ্ছিন্ন থাকে, মালাক্কা ব্লকেড যেন তার বিশ্ব বাণিজ্যতে প্রবেশ করতে কোনো বাধাই সৃষ্টি না করে। সে একটা এনার্জি হাংরি কান্ট্রি, চায়নার প্রচুর পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, তার ইন্ডাস্ট্রি অনেক বেশি আছে, তার প্রচুর পরিমাণে জ্বালানি লাগে, পেট্রোলিয়াম গ্যাস এগুলা লাগে, কিন্তু চায়না নিজের কিন্তু নিজস্ব কোনো পেট্রোলিয়াম খুব একটা বেশি নাই। সো ম্যাক্সিমামই সে ইম্পোর্ট করে, এই জন্য চায়না হচ্ছে এনার্জি হাংরি কান্ট্রি। সো তাকে এই ম্যাক্সিমামই কিন্তু মিডল ইস্ট বা পশ্চিম এশিয়া থেকে তার জ্বালানি পরিবহন করে নিয়ে যেতে হয়, আর সেটা যদি মালাক্কা দিয়ে যায়, যে কোনো সময় মালাক্কা ব্লকেড তার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। সো সে চাবে সুন্ধা এবং লম্বক প্রণালী যেন তার জন্য খোলা থাকে। সো এটাই ভূ রাজনীতির খুবই বেসিক কথা, একবারে ফান্ডামেন্টাল ব্যাপার। কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ হচ্ছে এই যে সুমাত্রা বলেন আর হচ্ছে জাভা বলেন, এইরকম জায়গায় কিছু জলদস্যু আছে। এটা কিন্তু ওই যে হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকান অঞ্চলের জলদস্যুর মতন না। সোমালিয়ান জলদস্যুরা এরা কি করে? এরা হচ্ছে পুরা জাহাজকে ছিনতাই করে ফেলে। এই যে বাংলাদেশে একটা জাহাজ কিছুদিন আগে ছিনতাই করেছিল। কিন্তু এইখানে যেটা হয়, তারা জাহাজকে জিম্মি করে না। এরা কিভাবে কাজটা করে, এই যে এই সমস্ত অঞ্চল দিয়ে কিছু জলদস্যু এরা ট্রলারে করে জাহাজের কাছে আসে, জাহাজের কাছে এসে জাহাজ থেকে পুরো জাহাজকে ছিনতাই করে না, জাহাজ থেকে কিছু মালামাল চুরি বাটপারি করে নিয়ে তারা আবার পালায়া যায়। সো এই যে জলদস্যু, এইটা এই অঞ্চলের একটা বড় থ্রেট হতে পারে, যেটার জন্য এই অঞ্চলে সার্ভিলেন্স বাড়ানো দরকার। এবং এই কাজটা চায়না খুব সহজেই করতে পারে তাদের নেভাল সার্ভিলেন্স টিম দিয়ে, তাদের নৌবাহিনী দিয়ে। যদি ইন্দোনেশিয়ার সাথে ভবিষ্যতে এরকম চুক্তি হয়, এবং এই চুক্তি হলে পশ্চিমারা কি ব্যবস্থা গ্রহণ করবে এইটার এগেনস্টে, এটাও কিন্তু আসন্ন সময়ই বলে দিব। তো এই অঞ্চলের প্রণালী পড়তে গিয়ে আমরা আরেকটা প্রণালী নিয়ে কথাবার্তা বলতে পারি, সেটা হচ্ছে একবারে ভারতের নিচে এবং শ্রীলঙ্কার এইখানে। এই হচ্ছে হলুদটা হচ্ছে ভারত, আর নিচের এই যে ডিমের মতন দেখা যাচ্ছে এটা হচ্ছে শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কার মাঝখান দিয়ে এই যে ছোট্ট একটা ন্যারো জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে পক প্রণালী। পক প্রণালী। তো এই পক প্রণালীর এই পাশে হচ্ছে বঙ্গোপসাগর, আর এই জায়গার সাগরটার নাম হচ্ছে মান্নার সাগর, যেটা ভারত মহাসাগরের একটা অংশ। এই দুইটাকে কানেক্টেড করেছে, আর এইদিকে শ্রীলঙ্কা এবং ভারতকে পৃথক করেছে। আর এই জায়গায় কিন্তু ভারতের যে তামিলনাড়ু, যে তামিল মুভি আমরা অ্যাকশন মুভিগুলো দেখি সাউথের, সেটা কিন্তু এই তামিলনাড়ু রাজ্যটা হচ্ছে এই জায়গার। এবং এই তামিলনাড়ুর সাথে ঠিক এই পক প্রণালীর এই পাশের কিছু অঞ্চলের কিন্তু ভাষাগত এবং কালচারালগত মিল আছে। এরাও কিন্তু মোটামুটি তামিলভাবেই কথাবার্তা বলে, এবং এই অঞ্চলটা মিলায়ে তারা একটা তামিল দেশ গঠন করতে চায়। এবং 1975 সালে এইখানে কিন্তু বিচ্ছিন্নবাদীরা কাজ করত, শ্রীলঙ্কার বিচ্ছিন্নবাদীরা, যারা অ্যাকচুয়ালি তামিল টাইগার নামে পরিচিত। সো এই তামিল টাইগাররা কিন্তু ভারতের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক বিল্ড আপের ক্ষেত্রে একটা বাধা হিসেবে কাজ করছে। এই তামিল টাইগাররা 1975 সাল থেকে কাজ করতেছে, যদিও 2009 সালে একটা দীর্ঘ যুদ্ধের পরে তারা পরাজিত হয়েছে এবং বলা হয় তারা বিলীন হয়ে গেছে। কিন্তু কিছু কিছু রিপোর্টে দেখা গেছে যে তামিল টাইগাররা এখনও আন্ডারগ্রাউন্ডে থেকে কার্যক্রম করে যাচ্ছে। এখন ভারতের জন্য চ্যালেঞ্জ কেন? কেননা এই তামিল টাইগাররা যেহেতু এই পাশে তামিলের মোটামুটি সাংস্কৃতিকভাবে এদের সাথে মিল আছে, তাহলে এরা একত্রিত হতে পারে। একত্রিত হতে গিয়ে এই ভারতের দক্ষিণ অঞ্চলেও কেউ কিন্তু ভারত থেকে আলাদা করার একটা প্রবণতা সৃষ্টি করতে পারে। সো এটা একটা গুরুত্বপূর্ণ থ্রেড ভারতের জন্য। এবং এই পক প্রণালীর গভীরতা না খুব একটা বেশি না। যেহেতু পক প্রণালীর গভীরতা বেশি না, সেহেতু এই জায়গা দিয়ে বড় বড় জাহাজ চলাচল করতে পারে না। এই জন্য ইউরোপ থেকে বা এইদিকে পশ্চিম এশিয়া থেকে যে জাহাজগুলো আসে, তারা এই দিক দিয়েই চলে যায়। মূলত তারা আসলে এই পক প্রণালী দিয়ে ঢুকে না। শুধু কিছু শিপিং জাহাজ টাহাজ আছে যারা এখান দিয়ে মাছ টাছ ধরে, বা শ্রীলঙ্কার নিজস্ব কিছু ছোট ছোট জাহাজ এই জায়গা দিয়ে চলাচল করে। এইটা বিশ্বের ভূ রাজনীতিতে খুব একটা বড় প্রভাব রাখে না এই পক প্রণালী। এবং দীর্ঘ বছর যাবৎ এই জায়গা দিয়ে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালীর উপর দিয়ে একটা ব্রিজ তৈরি করার জন্য যেন একবারে ল্যান্ড কানেক্টিভিটি চলে আসে শ্রীলঙ্কার সাথে, এটার জন্য একটা অনেক দর কষাকষি, অনেক আলাপ আলোচনা হয়েছে।
কিন্তু এটা আজ পর্যন্ত আলোর মুখ দেখে নাই। কেননা ওই যে তামিলের ঝামেলা বললাম যেটা, এটা হতে পারে, এটা একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে এই পক প্রণালীর সর্বনিম্ন যে প্রস্থটা আছে এটাও 64 কিলোমিটার। আর সমুদ্রের মধ্যে 64 কিলোমিটার একটা আপনি ব্রিজ বানাবেন, এবং সেই ব্রিজ আপনি বানাতেই পারেন, কিন্তু তা দিয়ে কি পরিমাণ মানুষ যাতায়াত করবে, কি পরিমাণ গাড়ি যাতায়াত করবে, কি পরিমাণ মালামাল যাতায়াত করবে, এটাও আপনার হিসাব করতে হবে। এই যে ফিজিবিলিটি টেস্টে এটা অ্যাকচুয়ালি খুব একটা ফিজিবল না, এই জন্য এটা আজও আলোর মুখ দেখে নাই। আসন্ন সময়ে অনেক অনেক বছর পরে এটা হতে পারে। তো পক প্রণালীর পরে আমরা আরেকটা প্রণালী পড়ব, যেটাকে আমরা বলবো হচ্ছে মোজাম্বিক প্রণালী। এই মোজাম্বিক প্রণালী পড়তে গিয়ে আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটার নাম হচ্ছে অন্তরীপ। ওই যে আমরা উত্তম আশা অন্তরীপ বলি, বা কেপ অফ গুড হোপ আমরা নাম শুনেছি। এই যে অন্তরীপ জিনিসটা কি অ্যাকচুয়ালি? অন্তরীপ হচ্ছে এই ধরেন একটা ভূখণ্ড, এই ভূখণ্ড থেকে এইরকম লেজের মতন একটু যদি অংশ সমুদ্রের দিকে চলে আসে, তাহলে এই অংশটাকে বলা হয় হচ্ছে অন্তরীপ। উত্তম আশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ, এইটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই যে আফ্রিকা মহাদেশের একবারে নিচে অবস্থিত। তো এই যে এইটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের একবারে নিচের দিকে এই যে একটু লালচে বা গোলাপি টাইপের যে দেশটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এবং এই দক্ষিণ আফ্রিকার ভেতরে দেখেন একটা অন্য কালারের দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা দেশের ভেতরে আর একটা দেশ, মানে দক্ষিণ আফ্রিকাকে ছিদ্র করে ফেলছে। এই দেশের নাম হচ্ছে লেসোথো। এই জন্য কিন্তু আমরা দক্ষিণ আফ্রিকাকে বলি হচ্ছে ছিদ্রায়িত কান্ট্রি। এরকম আর একটা আছে ইতালি। এই দক্ষিণ আফ্রিকার এই একবারে নিচের দিকে দেখেন একটু লেজের মতন অংশ নেমে আসছে, এইটাই হচ্ছে সেই কেপ অফ গুড হোপ বা অন্তরীপ। এখন একটা অন্তরীপে কি হয়? অন্তরীপ হচ্ছে ভূখণ্ড থেকে একটু লেজের মতন অংশ নেমে আসে, তাহলে এই দিকে আছে, এটা হচ্ছে সমুদ্র, বিশাল সমুদ্র। তাহলে সমুদ্রের ঢেউ গিয়ে কিন্তু এই জায়গাতে বাড়ি খাবে, দুই দিক থেকে এসে বাড়ি খাবে। এবং তার মানে এইখানে কিন্তু যে বাতাসের প্রবাহ হবে এবং সমুদ্রের যে ব্যাপারটা হবে, এটা খুবই উত্তাল অবস্থা হবে, খুবই উত্তাল অবস্থা হবে। এই উত্তম আশা অন্তরীপ হচ্ছে খুবই উত্তাল একটা জায়গা, এবং এইটার নাম না আগে উত্তম আশা অন্তরীপ ছিল না। ধরেন আজ থেকে দীর্ঘদিন আগের কথা যদি আপনি চিন্তা করেন, ধরেন 1490-এর আগে, এখন 2025 সাল, 1490-এর আগে এই হচ্ছে ইউরোপ। তখনও কিন্তু এখানে সুয়েজ ক্যানেল কাটা হয় নাই। তো তখন যদি ইউরোপ থেকে আপনার ভারতীয় উপমহাদেশে এইদিকে আসতে হয়, তাহলে আপনাকে কিন্তু এই পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে এই জায়গা দিয়ে আসতে হবে। তার মানে আপনি আটলান্টিক দিয়ে আসবেন, এসে আপনাকে এই দক্ষিণ আফ্রিকার নিচে দিয়ে এইখান দিয়ে ভারত মহাসাগর দিয়ে আপনাকে ভারতীয় উপমহাদেশে আসতে হবে। কিন্তু এই 1497-এর আগে, 1497-এর আগে এই জলপথটা মানুষ জানতো না, কিন্তু তারা কিন্তু এটা জানতো যে এই জায়গা দিয়ে গেলেই সামনে পাওয়া যাবে। তখন এই ইউরোপের নাবিকরা এই পর্যন্ত এসে এই কেপ অফ গুড হোপের এইখানে এসে তারা অ্যাকচুয়ালি ব্যাক যেত, কেননা এইখানে প্রচুর পরিমাণে ঝড় হতো, জলোচ্ছ্বাস হতো, উত্তাল সাগর থাকতো। সো তখনকার জাহাজ দিয়ে এই জায়গাটা পার হওয়া যেত না, এই জন্য তখন এইটার নাম ছিল ঝড়ের অন্তরীপ, ঝড়ের অন্তরীপ। কিন্তু পরবর্তীতে পর্তুগিজ রাজা দ্বিতীয় জন তিনি এইটার নাম দেন কেপ অফ গুড হোপ, কেননা তিনি বলেছিলেন যে এই জায়গা পার হয়ে গেলেই আমরা ভারতে যাওয়ার রাস্তা পাবো, আমরা বাণিজ্যের একটা রাস্তা পাবো। এটা আমাদের বিশাল আশা জাগিয়েছে, এবং এইটা পার হতে পারলেই আমরা অর্থনৈতিকভাবে অনেক লাভবান হব। আর দ্যাটস ওয়াই তিনি এটার নামকরণ করেন কেপ অফ গুড হোপ। পরবর্তীতে 1497 সালে ভাস্কো দা গামা এই জায়গা থেকে কিন্তু এই কেপ অফ গুড হোপ পার হয়ে তিনি ভারতে আসার রাস্তা আবিষ্কার করে ফেলেন। তো এই কেপ অফ গুড হোপ আমরা কেন বলতেছি? কেননা ইউরোপ থেকে আপনি ভারতে বা এশিয়া মহাদেশের দিকে আপনি বাণিজ্য করতে হলে এখন কিন্তু আপনার আর এই কেপ অফ গুড হোপ ঘুরে আসার দরকার নাই। আপনি কিন্তু এই ভূমধ্য সাগর দিয়ে সেই সুয়েজ ক্যানেল দিয়ে আপনি এইখানে বাব এল মানদেব দিয়ে কিন্তু আপনি এশিয়া মহাদেশে চলে যেতে পারেন। কিন্তু এইখানে ইয়েমেনে যে হুতি বিদ্রোহীরা আছে, তারা যে লাগাতার বিভিন্ন জাহাজে আক্রমণ করতেছে,
দ্যাটস ওয়াই বড় বড় জাহাজ কোম্পানিগুলো কিন্তু এখন আর লোহিত সাগর দিয়ে এই সুয়েজ ক্যানেল দিয়ে যাতায়াত করতে চাচ্ছে না। তারা এখন এই কেপ অফ গুড হোপের নিচ দিয়েই যাচ্ছে। আর কেপ অফ গুড হোপের নিচ দিয়ে যেতে গেলেই আপনি যে প্রণালীটা পাবেন সেই প্রণালীর নামই হচ্ছে মোজাম্বিক প্রণালী। মোজাম্বিক প্রণালীটা আমরা একটু ভালো মতন বোঝার ট্রাই করি, এটাকে একটু বড় করে নিচ্ছি আমরা। সো এই মোজাম্বিক প্রণালী হচ্ছে ভারত মহাসাগরের একটা জায়গায়, এই যে আফ্রিকা মহাদেশ থেকে একটু আলাদা করে একটা দ্বীপের মতন যে রাষ্ট্রটা দেখতেছেন, এটাই হচ্ছে মাদাগাস্কার। এই যে পেঙ্গুইনস অফ মাদাগাস্কার একটা অ্যানিমেশন মুভি আছে, আর এইখানে যে যে এরকম বেগুনি কালারের যে দেশটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মোজাম্বিক। আর মোজাম্বিক এবং মাদাগাস্কারের মাঝখানে যে এই যে ন্যারো যে পথটা, এই পথটার নামই হচ্ছে মোজাম্বিক প্রণালী। যে মোজাম্বিক প্রণালীর এই দিকেও ভারত মহাসাগর আর এই দিকেও ভারত মহাসাগর, সো দুইটাকেই কানেক্টেড করেছে এবং আলাদা করেছে তারা মোজাম্বিক দেশ থেকে, আলাদা করেছে হচ্ছে মাদাগাস্কারকে। এখন এইটার কেন এত গুরুত্ব এখন পাচ্ছে? যেহেতু আমরা আগেই বলেছি যে সুয়েজ ক্যানেল দিয়ে এখন জাহাজ যেতে চাচ্ছে না, সো তারা এশিয়া থেকে বা চীন থেকে বা এই রকম অঞ্চল থেকে মালামাল নিয়ে তারা মূলত ভারত মহাসাগর দিয়ে এই মোজাম্বিক প্রণালীর দিক দিয়ে, উত্তমাশা অন্তরীপের এই দিক দিয়ে এসে তারা ইউরোপে চলে যাচ্ছে বা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। শুধু কি মোজাম্বিক প্রণালীর ভিতর দিয়েই যাচ্ছে তা কিন্তু না, এদিক দিয়েও যাচ্ছে, কিন্তু মোজাম্বিক প্রণালীর ভেতর দিয়ে বেশি পরিমাণ জাহাজ চলাচল করতেছে। সো মোজাম্বিক প্রণালী এখন সি রুটের একটা গুরুত্বপূর্ণ ভাইটাল জায়গা হয়ে দাঁড়িয়েছে। আরও একটা কারণে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, রিসেন্ট টাইমে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এই মোজাম্বিকে প্রচুর পরিমাণে গ্যাস আবিষ্কৃত হয়েছে এবং মোজাম্বিকে প্রায় 100 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের মজুদ আছে, 100 ট্রিলিয়ন। এবং এই সমুদ্রের নিচে আরও প্রচুর পরিমাণে গ্যাস আছে বলে আশঙ্কা করা হচ্ছে। সো যেখানেই এই গ্যাস থাকবে, এনার্জি থাকবে, সেটাই খুবই গুরুত্ব পাবে, খুব বেশি গুরুত্ব পাবে মানুষের কাছে বলতে বড় বড় উস্তাদদের কাছে, বড় বড় রাষ্ট্রের কাছে। কেননা জ্বালানির উপর নিয়ন্ত্রণ আছে যার, বিশ্বের উপর নিয়ন্ত্রণ থাকবে তার, এটা খুবই প্র্যাকটিক্যাল কথা। এই জন্য এক্সন মোবিল, টোটাল এনার্জির মতন বড় বড় যারা জায়েন্ট কোম্পানি, যারা এই গ্যাস এক্সট্রাকশন নিয়ে কাজ করে, এই গ্যাসের ট্রান্সপোর্ট নিয়ে ব্যাপক কার্যক্রম করে, তারা কিন্তু প্রচুর পরিমাণে মোজাম্বিকে তাদের ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। কেননা লাভ আছে তো। সো গ্যাস আমদানি হয়, এটা এমন হতে পারে যদি এখন মোজাম্বিক দক্ষ কূটনৈতিক তৎপরতা না চালাতে পারে, তাহলে বহির্বিশ্বের লোকজন এসে তাকে আঁকড়ে ধরবে এবং পলিটিক্যাল ব্যর্থতা হলে মোজাম্বিকে কিন্তু একটা বিশাল পলিটিক্যাল অস্থিরতা অদূর ভবিষ্যতে আসতে পারে। সো এখন কৌশলী কূটনীতি মোজাম্বিককে অনেক উন্নতির দিকে নিয়ে যেতে পারে, আবার ব্যর্থ কূটনীতি মোজাম্বিককে ধ্বংস করে দিতে পারে। এই যে জন এফ কেনেডির একটা গুরুত্বপূর্ণ ডায়লগ আছে যে ডোমেস্টিক পলিসি ক্যান অনলি ডিফেট আস বাট ফরেন পলিসি ক্যান কিল আস। আপনার দেশের মধ্যে কি ঘটবে, এই পলিসিটা কেমন করবেন, কি করলে অন্যায় হবে, কি করলে অন্যায় হবে না, প্রকাশ্যে সিগারেট খেলে আপনি জরিমানা করবেন নাকি জেলে নেবেন, এগুলো হচ্ছে ডোমেস্টিক পলিসি। কিন্তু অন্য দেশের সাথে আপনি কি রিলেশন বিল্ড আপ করবেন, এটা হচ্ছে ফরেন পলিসি। সো ডোমেস্টিক পলিসিতে যদি আপনি ব্যর্থ হয়ে যান তাহলে আপনি পরাজিত হবেন, কিন্তু ফরেন পলিসিতে যদি আপনি ব্যর্থ হয়ে যান তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। একটা বড় উদাহরণ হচ্ছে ভেনিজুয়েলা। ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে পৃথিবীতে যে পরিমাণ পেট্রোলিয়ামের মজুদ আছে তার সবচেয়ে বেশি পরিমাণ পেট্রোলিয়াম মজুদ আছে হচ্ছে ভেনিজুয়েলাতে, কিন্তু ভেনিজুয়েলার অবস্থা আপনি দেখেন, একবারে ধ্বংস হয়ে যাচ্ছে একটা কান্ট্রি। কেন? আপনা বাংশে হরিণা বৈরী। সো নিজের সম্পদের কারণেই ভেনিজুয়েলা পলিটিক্যালি ধ্বংস হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না, আমরা প্রণালীর মধ্যে থাকবো, প্রণালী নিয়ে আমরা পড়ালেখা করব। সো আপনি এখন জানলেন মোজাম্বিক প্রণালী এবং আপনি উত্তমাশা অন্তরীপ নিয়ে জানলেন। তো লেকচারের মাঝখানে আমি একটা আপনাদেরকে চমৎকার ইনফরমেশন দিয়ে দিই, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তেছেন, কিছুদিন পর আপনি বিসিএস দিবেন, তো আপনার কিন্তু কিছু ফান্ডামেন্টাল পড়ালেখা হওয়া দরকার। আপনি গাইড বই কিনে এনে পড়া শুরু করবেন ব্যাপারটা তা না, আপনাকে নলেজেবল হতে হবে।
এই ফান্ডামেন্টাল নলেজ ডেলিভারি দেওয়ার জন্য আমি মূলত 48 বিসিএসকে সামনে রেখে, যেটা প্রায় আজ থেকে 1 বছরেরও বেশি সময় পরে হবে, এইটাকে সামনে রেখে আমি একটা ব্যাচ শুরু করতেছি, যেখানে আমি অনেক মৌলিক আলাপ আলোচনা করব। তো এইখানে আপনারা ভর্তি হতে পারেন। যারা 48 দিবেন তারা তো ভর্তি হতেই পারবেন, যারা 3rd ইয়ার 4th ইয়ার এমন বা 2nd ইয়ারে পড়তেছেন, ফান্ডামেন্টাল নলেজ বাড়াতে চান, তারাও এই ব্যাচে যুক্ত হতে পারেন। আশা করছি আমাদের সিম্পোজিয়াম অনেক ভালো হবে, আমরা অনেক কিছু জানতে পারবো। তো ব্যাচে ভর্তি হওয়ার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা এখান থেকে বিস্তারিত জেনে দেন ভর্তি হতে পারবেন। এখন আমরা আরেকটা প্রণালী নিয়ে কথাবার্তা বলবো, এটাও বিশ্ব রাজনীতির একটা খুবই গুরুত্বপূর্ণ প্রণালী, যেটার নাম হচ্ছে ডাডেলেন্স প্রণালী। এই ডাডেলেন্স প্রণালী হচ্ছে তুরস্কের এইখানে অবস্থিত। এই যে যে দেশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তুরস্ক, এই যে হলুদ টাইপের কালার, এটা হচ্ছে তুরস্ক। এবং তুরস্কের কিন্তু আমরা বসফরাস প্রণালী নিয়ে গত পর্বে কথাবার্তা বলেছিলাম। এই জায়গার যে সাগরটা এইটা হচ্ছে কৃষ্ণ সাগর, আর এই দিকে যা দেখতেছেন এইটা হচ্ছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের এই অংশর নাম হচ্ছে ইজিয়ান সাগর, আর এই যে ভেতরে যে যে জায়গাটা আছে এটার নাম হচ্ছে মর্মর সাগর বা মারমারা সাগর। তো এইখান দিয়ে কিন্তু এই জায়গা হচ্ছে বসফরাস প্রণালী। সো কৃষ্ণ সাগর থেকে আপনি এই বসফরাস দিয়ে, যে ইস্তাম্বুলের ওইখানে, এই বসফরাস দিয়ে আপনি মর্মর সাগরে আসলেন, কিন্তু মর্মর সাগর থেকে আপনাকে তো ইজিয়ান হয়ে ভূমধ্য সাগরে চলে আসতে হবে। তো এই ভূমধ্য সাগরে আসার সময়, এই মর্মর সাগর থেকে ভূমধ্য সাগরে আসার সময় এইখানে আপনার একটা ন্যারো জায়গা পড়বে। এই ন্যারো জায়গা দিয়ে আপনি ইজিয়ান সাগরে আসবেন, ইজিয়ান সাগর মানে আপনি ভূমধ্য সাগরে চলে আসতেছেন। এইটার নাম হচ্ছে ডাডেলেন্স প্রণালী, এইটার নাম হচ্ছে ডাডেলেন্স প্রণালী। এবং এইটাও কিন্তু এইদিকেও তুরস্ক, এইদিকেও তুরস্ক। এবং তুরস্কের যে ডান পাশের এই বড় অংশটা এটা এশিয়া মহাদেশে অবস্থিত, আর এই ছোট অংশটা হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত। এই জন্য তুরস্ককে বলা হয় হচ্ছে ইউরেশিয়ান কান্ট্রি, এশিয়া এবং ইউরোপের দুইটারই অংশ। এখন এইটার ইকোনমিক কনসিকুয়েন্সটা কি? ইকোনমিক কনসিকুয়েন্স হচ্ছে এই জায়গা আছে হচ্ছে রাশিয়া, এই যে যে পুরা সবুজ টাইপের কালার দেখতেছেন, এই হলুদ টাইপের যে কালারটা দেখতেছেন, এই হলুদ টাইপের কালারটাও হচ্ছে আপনার ইউক্রেন। এবং এই ইউক্রেন থেকে প্রচুর পরিমাণে, ইউক্রেন এবং রাশিয়া থেকে প্রচুর পরিমাণে খাদ্যপণ্য, এই যে ভুট্টা বলেন, গম বলেন, সারা পৃথিবীতে সয়াবিন বলেন বা হচ্ছে সূর্যমুখী বলেন, সারা পৃথিবীতে ট্রান্সপোর্ট হয়। এবং এর টোটাল ট্রান্সপোর্টেশনের প্রায় 30% হয় হচ্ছে এই বসফরাস দিয়ে এসে এবং ডাডেলেন্স প্রণালী দিয়ে সারা পৃথিবীতে। এবং রাশিয়া যে জ্বালানি এক্সপোর্ট করে বিশ্বে, রাশিয়াও একটা জ্বালানি সমৃদ্ধ কান্ট্রি এবং রিজার্ভের দিক দিয়ে সে পৃথিবীর 8 নম্বর দেশ। তো রাশিয়া সারা পৃথিবীতে যে জ্বালানি রপ্তানি করে, তার জন্যও কিন্তু তাকে এই বসফরাস দিয়ে এসে ডাডেলেন্স দিয়ে সারা পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করতে হয়। সো এইখানে বসফরাসটা আমরা আগেই পড়েছিলাম, আজকে আমরা পড়লাম হচ্ছে ডাডেলেন্স প্রণালী। রাশিয়ার বিশ্ব বাণিজ্যের সবচেয়ে বড় যে বন্দর, মানে সবচেয়ে বেশি যে কার্যক্রম করে, সেটা কিন্তু এই রকম জায়গায় অবস্থিত। এটাকে বলা হচ্ছে নভরোসিস্ক বন্দর। এই নভরোসিস্ক বন্দর থেকে যদি সে বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে হয়, তাহলেও কিন্তু তাকে এই বসফরাস দিয়ে এবং ডাডেলেন্স দিয়ে বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি এই ইউক্রেনের নিচে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ক্রিমিয়া, যেটাকে 2014 সালে আসলে রাশিয়া দখল করে নিছে। সো এটা এখন হলুদ না হয়ে এটাও সবুজ হওয়ার দরকার ছিল। সো এইখানে আছে হচ্ছে সুবাস্তোপোল। এটাও একটা বিশাল বড় বন্দর। সো এইখান দিয়েও কিন্তু এখন বাণিজ্য যদি আপনাকে সারা পৃথিবীর সাথে করতে হয়, তাহলে আপনাকে বসফরাস দিয়ে ডাডেলেন্স দিয়ে পৃথিবীর সাথে ভূমধ্য সাগরে গিয়ে দেন আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন, আর কোনো রাস্তা নাই কিন্তু। সো এই দুই পোর্ট, এই বসফরাস এবং ডাডেলেন্স, এইটার নিয়ন্ত্রণ যেহেতু তুরস্কের হাতে, এই জন্য 1936 সালের মন্ট্রেক্স কনভেনশন অনুযায়ী এই প্রণালী দুইটা দিয়ে যদি কোনো জাহাজ যায়, এর উপর কিন্তু তুরস্ক ট্যাক্স বসায়। এবং তুরস্কের জাতীয় ইনকামের এই দুইটা প্রণালী একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট।
এটা টাকা ইনকামের জায়গা আসলে তুরস্কের। এবং তুরস্কের যে পরিবহন মন্ত্রণালয়, সেই পরিবহন মন্ত্রণালয়ের হিসাব মতে এই দুইটা প্রণালী দিয়ে বছরে প্রায় 50,000-এর মতন জাহাজ যাতায়াত করে। 50,000। এবং 50,000 জাহাজ থেকে আপনি যদি এরকম ট্যাক্স নেন, তাহলে কত টাকা আপনি ট্যাক্স নেবেন? আসলে অনেক টাকা আপনি ট্যাক্স নেবেন আসলে। তো এইটার পাশেই আমরা আর একটা প্রণালী নিয়ে পড়ব, যেটার নাম হচ্ছে কার্স প্রণালী। এইটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে কৃষ্ণ সাগর। এই যে ইউক্রেনের জাস্ট নিচে এই হলুদ সবুজটা হচ্ছে রাশিয়া। এইখানে কিন্তু একটা ছোট্ট একটা সাগর দেখা যাচ্ছে, যেটার নাম হচ্ছে আজব সাগর। এই আজব সাগরের এইখানে কিন্তু মারিওপোল আছে, যেটা ইউক্রেনের অংশ। যদিও যুদ্ধের ফলে এই সমস্ত জায়গার নিয়ন্ত্রণ নিয়ে নিছে এখন রাশিয়া। এই মারিওপোল বা এই রাশিয়ার এই সাইডের অংশ থেকে যদি আপনি কৃষ্ণ সাগর হয়ে ভূমধ্য সাগরে আসতে চান, তাহলে কিন্তু আপনাকে এই ন্যারো জায়গাটা পাড়ি দিতে হবে। এই ন্যারো জায়গাটা কি? এই অংশটা হচ্ছে ক্রিমিয়া এবং রাশিয়ার মূল ভূখণ্ডের মাঝখানে একটা ন্যারো জায়গা। এই ন্যারো জায়গাটার নামই হচ্ছে কার্স প্রণালী। তাহলে কার্স প্রণালী হচ্ছে ক্রিমিয়া এবং রাশিয়ার মাঝখানে অবস্থিত, যদিও ক্রিমিয়াও এখন রাশিয়া। এবং এই কার্স প্রণালীর উপর দিয়ে কিন্তু এখন একটা ব্রিজ নির্মাণ করেছে রাশিয়া। যেহেতু ক্রিমিয়া তাদের নিজেদের অংশ, তো তার সাথে যোগাযোগ করা লাগবে। সো একটা 19 কিলোমিটার লম্বা একটা ব্রিজ নির্মাণ করে ফেলেছে। সো কার্স প্রণালী এখন ডাইরেক্ট কানেক্টেড। ব্রিজ নির্মাণ করলেও নিচে দিয়ে কিন্তু আপনি জাহাজ চালাতে পারবেন। বেশ উঁচু করে ব্রিজ নির্মাণ করা হয়েছে। এবং চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ক্রিমিয়াকে রাশিয়া থেকে আলাদা করে ফেলার জন্য কিন্তু ব্যাপক চেষ্টা চালাইছে ইউক্রেন। এই ব্রিজের উপর তারা বেশ কিছু হামলা করেছে। বেশ কিছু হামলা করলেও ব্রিজ একবারে ধ্বংস করে দিতে পারে নাই। রাশিয়া তার সার্ভিলেন্স বাড়াইছে, তার মিলিটারি অবস্থান বাড়িয়েছে এবং কড়া জবাব দিয়েছে। সো এই কার্স প্রণালী একটা জিওপলিটিক্যালি খুব গুরুত্বপূর্ণ, কেননা আজব সাগরের সাথে যদি আপনি কৃষ্ণ সাগর হয়ে পৃথিবীর কানেকশন বিল্ড আপ করতে চান, তাহলে এই ন্যারো জায়গা দিয়ে আপনাকে জাহাজ চলাচল করতেই হবে। আর এই মারিওপোল দিয়ে কিন্তু ইউক্রেনের একটা বিশাল বাণিজ্য হয়। সো এই মারিওপোলের পুরা নিয়ন্ত্রণ যদি রাশিয়া নিয়ে নেয়, যদিও ট্রাম্পের সাথে এইরকম আলাপ আলোচনাই হচ্ছে যে জায়গা দখল করে নিছে, এইরকম পরিমাণ জায়গা দখল করে নিছে, এই জায়গাটা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় 1/5 আর রাশিয়া বলতেছে যা দখল করে নিছি তা নিচ্ছি, এটা আমরা ছাড়বো না। এবং সেটা যদি হয়, তাহলে এই মারিওপোল এই টোটাল জায়গাটার এই টোটাল অঞ্চলের দখল থাকবে রাশিয়ার কাছে। এই অঞ্চল তো রাশিয়ারই, ক্রিমিয়াও রাশিয়ার। তাহলে কিন্তু এই আজব সাগর এবং ব্ল্যাক সির মধ্যে একবারে ফ্রি যাতায়াত হবে। আপনারই তো সব, রাশিয়ারই তো সব। সো তখন কার্স প্রণালীর কিন্তু আর রাশিয়াকে কার্স প্রণালীতে কেউ ডিস্টার্ব দিতে পারবে না। রাশিয়ার বাণিজ্য কার্স প্রণালী দিয়ে খুবই খুবই সহজেই হবে। এবং মজার বিষয় হচ্ছে, রাশিয়ার যে দেশটা, এর যে বন্দরগুলো আছে, এই বাল্টিক সাগরের এইখানে তার বন্দর আছে। এবং একবারে যদি আমরা এশিয়ার ইন্ডে চলে আসি, একবারে ঘুরায় জাপানের এই দিক দিয়ে চলে আসি, তাহলে এইখানে হচ্ছে ভ্লাদিমিভস্টক বন্দর আছে। এই সমস্ত বন্দর দিয়ে খুবই কম বাণিজ্য হয়। এবং এই উপরের দিকের যে জায়গাগুলা, এই উপরের দিকে যেটাকে আমরা বলতেছিলাম বাল্টিক সাগরের এই অঞ্চল দিয়ে কিন্তু সারা বছর বাণিজ্য করতে পারে না, কেননা শীতকালে বরফ পড়ে যায়, জাহাজ চলাচল করতে পারে না। উত্তর মেরু দিয়েও চলাচল করতে পারে না, শীতকালে বরফ পড়ে যায়। সো তার কিন্তু এই আজব সাগর এবং কৃষ্ণ সাগর হয়ে তার ভূমধ্য সাগরে চলে আসা, এইটা রাশিয়ার বাণিজ্যের জন্য, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো রাশিয়া অল ইন করবে এই জায়গাগুলোকে প্রোটেক্ট করার জন্য, বা এই জায়গার উপর পুরা দখলদারি স্থাপন করার জন্য। সো রাশিয়ার সাথে রিলেটেড আমরা আরেকটা প্রণালী দেখি, সেটা হচ্ছে একবার এশিয়ার সাইডে, যেটাকে বলে হচ্ছে তাতার প্রণালী। তাতার প্রণালী, এই সবুজ কালারের দেশটা হচ্ছে রাশিয়া। আর এইখানে যেটা দেখতেছেন, এই যে কি টাইপ, এটা বেগুনি টাইপের কালার, এটা হচ্ছে জাপান। এবং ঐতিহাসিকভাবে কিন্তু রাশিয়া এবং জাপানের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব আছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা ডাইরেক্ট ফাইট করেছে, জাপানকে পরাজিত বানাইছে এরা। তো এই যে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাখালিন আইল্যান্ড, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া নিয়ে গেছে। জাপান এখনও দাবি করে যে শাখালিন তাদের। তো এই শাখালিনের এই জায়গাটা হচ্ছে জাপান সাগর।
আর এইখানে হচ্ছে উপরের দিকে যে সাগর, এইটার নাম হচ্ছে ওকোটক্স সাগর, কঠিন নাম। এই ওকোটক্স সাগর এবং জাপান সাগরের এই কানেকশনের এই জায়গা যদি আপনি দেখেন, এই জায়গাতে একটা খুবই ন্যারো একটা পথ আছে। এই যে ন্যারো, এই রাশিয়ার মেইন ভূখণ্ডের সাথে শাখালিন আইল্যান্ডের মাঝখানে একবারে ন্যারো একটা জায়গা। এই ন্যারো জায়গাটাই হচ্ছে তাতার প্রণালী, এবং এই তাতার প্রণালীর বর্তমান সময়ে একটা ব্যাপক গুরুত্ব আছে। ব্যাপক গুরুত্বটা কি? 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, তখন আপনারা জানেন পশ্চিমারা সব রাশিয়ার উপর স্যাংশন দিয়েছে, কিন্তু তখন চীনের সাথে কিন্তু রাশিয়ার একটা ভাই ভাই সম্পর্ক হয়ে গেছে। ওই যে শত্রুর শত্রু মানে বন্ধু, এই তত্ত্বের উপর বেসিস করে। আর রাশিয়া থেকে প্রচুর পরিমাণে জ্বালানি আমদানি করে হচ্ছে চায়না। এই টাইমে 2023 সালে রাশিয়া এবং চীনের মধ্যে একটা চুক্তি হয়, যেটা হচ্ছে চায়না রাশিয়া এনার্জি এগ্রিমেন্ট নামে পরিচিত। এই এগ্রিমেন্টে এই শাখালিন থেকে কিন্তু এলএনজি চলে আসবে হচ্ছে চায়নাতে। এই যে লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস, এই এলএনজি কিন্তু এই তাতার প্রণালী দিয়ে আসবে, এবং তাতার প্রণালী দিয়ে আসতে গেলে তাকে কিন্তু, এই যে এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া আর এটা হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং জাপানের মাঝখানেও কিন্তু একটা ন্যারো জায়গা দেখতেছেন, এটাকে বলা হয় কোরিয়া প্রণালী বা কোরিয়ান প্রণালী। এই কোরিয়ান প্রণালী দিয়েও তাকে আসতে হবে। তার মানে তাতার প্রণালী দিয়ে জাপান সাগর, এরপরে কোরিয়ান প্রণালী দিয়ে সে চীনে চলে আসবে এই রাশিয়া চায়না এনার্জি এগ্রিমেন্ট অনুযায়ী। এবং এই এগ্রিমেন্ট হওয়ার সাথে সাথেই এই তাতার প্রণালী দিয়ে কিন্তু গত 1 বছরে এনার্জি পরিবহন বা এলএনজি পরিবহনের পরিমাণ 25% বেড়ে গেছে। এটা রিসেন্ট তথ্য মতে 25% বেড়ে গেছে। এই তাতার প্রণালীর পাশেই এই যে বেগুনিটা হচ্ছে, এই টোটালটা হচ্ছে জাপান, আর এইটা হচ্ছে শাখালিন আইল্যান্ড। এই শাখালিন আইল্যান্ড এবং জাপানের মাঝখানেও কিন্তু একটা ন্যারো জায়গা আছে, যেটা কিন্তু জাপান সাগর দিয়ে জাহাজ বের হয়ে চলে যাবে। এই যে যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে লাপেরোজ প্রণালী। লাপেরোজ প্রণালী, তাহলে লাপেরোজ প্রণালী হচ্ছে শাখালিন আইল্যান্ড এবং জাপানের মাঝখানে এই জায়গা দিয়ে। এইখানে একটা ব্যাপার দেখেন, এই জায়গা হচ্ছে রাশিয়ার ভ্লাদিমিভস্টক যে বন্দর, তাহলে এই বন্দর থেকে জাহাজকে যদি বের হতে হয়, তাহলে সে লাপেরোজ দিয়ে বের হওয়ার ট্রাই করবে। লাপেরোজ দিয়ে বের হওয়ার ট্রাই করবে, যদিও এইখানে অনেক ছোট 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 দ্বীপ আছে যেটা একটা বাধার সৃষ্টি করে, তো সে জাপান সাগর দিয়ে সে কোরিয়ান প্রণালী দিয়েও কিন্তু বের হয়ে যেতে পারে। সো এটা একটা বড় নৌপথ হতে পারে এই লাপেরোজ প্রণালী। এইখানে আর একটা প্রণালী আছে, আর একটা প্রণালী হচ্ছে, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর এই হচ্ছে জাপান সাগর। দেখেন জাপানের যে উপরের দিকের যে দ্বীপ আর নিচের দিকের যে দ্বীপটা, এই দুইটা দ্বীপ কিন্তু কানেক্টেড না, এই জায়গা দিয়ে একটা গ্যাপ আছে। এই গ্যাপটার নাম হচ্ছে তোশুগারু। তাহলে এটা একটা প্রণালী, এই প্রণালীর নাম হচ্ছে তোশুগারু প্রণালী, যেটা জাপান সাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে কানেক্টেড করেছে। এর উপরের দিকেও জাপান, নিচের দিকেও জাপান। জাপানের এই উপরের দিকের যে দ্বীপটা, এই বড় দ্বীপটার নাম হচ্ছে হোক্কাইডো, আর এটা হচ্ছে হনশু দ্বীপ, যেটা জাপানের সবচেয়ে বড় দ্বীপ। এই হোক্কাইডো আর হনশু কিন্তু কানেক্টেড না, কিন্তু এই জায়গায় জাপান একটা কাজ করেছে। এই জায়গাতে জাপান যে কাজটা করেছে সেটা হচ্ছে, এই জায়গার যে সমুদ্র আছে, সেই সমুদ্রের নিচ দিয়ে জাপান একটা আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণ করেছে। আন্ডারগ্রাউন্ড টানেল বলতে এই জায়গা দিয়ে তারা কানেক্টেড করে দিছে, একবারে সমুদ্রের নিচে দিয়ে কানেক্টেড করে দিছে। প্রায় 19 কিলোমিটার লম্বা একটা টানেল, যে টানেল দিয়ে ট্রেন চলে যায়, এবং এইটা পানির নিচে দিয়ে ট্রেন চলাচলের বিশ্বের সবচেয়ে বড় টানেল। এটা জাপানি টেকনোলজি, জাপান তার টেকনোলজি দিয়ে এটা ফিজিবল করেছে। এর জন্য যে উপরের দ্বীপের সাথে এই হনশু দ্বীপের এখন কিন্তু ডাইরেক্ট কানেকশন আছে, আপনি ট্রেনে করে চলে যেতে পারবেন, আপনি বুঝবেনই না যে মাঝখানে এরকম একটা তোশুগারু নামক একটা প্রণালী আপনি পার হয়ে চলে আসছেন, যেটা প্রায় 19 কিলোমিটার চওড়া ছিল। এটা একটা বিশাল বড় টেকনোলজিক্যাল মিস্ট্রি, এটা ওয়ার্ল্ডকে দেখিয়েছে জাপান। তো আমরা জাপান রাশিয়ার আশপাশ থেকে আমরা আবার একটু ইউরোপের দিকে ব্যাক চলে যাই। ইউরোপের দিকে ব্যাক যেতে গিয়ে আমরা খুবই চমৎকার একটা প্রণালী পড়ব, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী পড়ব, যে প্রণালীর নাম হচ্ছে ডোভার প্রণালী। এই যে এখানে হলুদ কালারের যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যুক্তরাজ্য, আর এইটা হচ্ছে আপনার ফ্রান্স। এই যুক্তরাজ্য এবং ফ্রান্সের এইখানে দেখেন একটা চিকন জায়গা আছে,
একটা চিকন জায়গা আছে, এই চিকন জায়গাটার নাম হচ্ছে ডোভার প্রণালী। ডোভার কেন? কেননা এই বরাবর এইখানে যুক্তরাজ্যের যে শহরটা, এই শহরটার নাম হচ্ছে ডোভার। সো তার নাম অনুসারে এটা হচ্ছে ডোভার প্রণালী। এখানে ডোভার একটা পোর্টও আছে। তো এই ডোভার প্রণালীর এই দিকে যেটা আছে এটা হচ্ছে উত্তর সাগর, আর এইটা হচ্ছে ইংলিশ চ্যানেল। তার মানে ইংলিশ চ্যানেলের সাথে উত্তর সাগরকে সে কানেক্টেড করেছে। ওই যে ইংলিশ চ্যানেলের আপনারা নাম শুনেছেন খুব, যে আমাদের ব্রজেন দাস 1958 সালে সে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দিছে, যেটা প্রায় 34 কিলোমিটার প্রস্থ একটা জায়গায় সাঁতরিয়ে পার হয়ে গেছে ব্রজেন দাস। তিনি কিন্তু টোটাল আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবার প্রথম এটা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার কৃতিত্ব অর্জন করেন। তো যাই হোক, এই যে ডোভার প্রণালী, এই ডোভার প্রণালীর একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে যেই দেশটা দেখতেছেন এটার নাম হচ্ছে নেদারল্যান্ড। এই নেদারল্যান্ডের এইরকম একটা জায়গায় একটা বন্দর আছে, যে বন্দরটার নাম হচ্ছে রটারডাম বন্দর। এই রটারডাম বন্দর কিন্তু খুবই বড় বন্দর এবং এটা ইউরোপের সবচেয়ে বড় বন্দর, এবং এইটা প্রতি বছরে প্রায় 500 মিলিয়ন টনেরও বেশি পণ্য আদান প্রদান করে। আর এই রটারডাম বন্দরে যে জাহাজগুলো চলাচল করে তারা কিন্তু ম্যাক্সিমামই এই ডোভার প্রণালী দিয়ে যাতায়াত করে। যারা এশিয়ার দিক থেকে আসে, সেটা ভূমধ্য সাগর হোক আর ওই যে কেপ অফ গুড হোপ যাই বলি না কেন, এটাকে আমরা একটু ছোট করি তাহলে আমরা বুঝতে পারবো। ধরেন এইভাবে আমরা করি তাহলে বুঝতে পারবো। তো এই হচ্ছে সেই রটারডাম বন্দর, এইরকম একটা জায়গায় রটারডাম বন্দরটা। তো এইটা হচ্ছে আপনার সেই কেপ অফ গুড হোপ। ধরেন এই টোটাল এশিয়ার সাথে যদি বাণিজ্য করতে হয়, ইভেন আফ্রিকার সাথেও যদি বাণিজ্য করতে হয়, এই যে সমস্ত দেশগুলো রটারডাম বন্দর ইউজ করে তারা কিন্তু রটারডাম থেকে বের হলেই এই ডোভার প্রণালী দিয়ে আটলান্টিক দিয়ে এসে তারা এই দিক দিয়ে চলে যায়, অথবা ডোভার প্রণালী দিয়ে এই জিব্রাল্টার দিয়ে তারা কিন্তু সুয়েজ ক্যানেল দিয়েও এসে বিশ্বের সাথে যোগাযোগ করতে পারে। তার মানে এই রটারডাম একটা ইউরোপের সবচেয়ে বড় বন্দর। এই রটারডাম বন্দর দিয়ে যে পরিমাণ জাহাজ চলাচল করে তার ম্যাক্সিমামই হচ্ছে এই ডোভার প্রণালী দিয়ে যাতায়াত করে। সো ডোভার প্রণালীর জিওপলিটিক্যাল গুরুত্ব অনেক বেশি। আর ডোভার প্রণালীর দুই পাশের রাষ্ট্র হচ্ছে কি ভাই, একটা হচ্ছে ইংল্যান্ড আর একটা হচ্ছে ফ্রান্স। সো ইংল্যান্ড এবং ফ্রান্স কিন্তু এই ডোভার প্রণালীর এইখানে কন্ট্রোল করতে পারে, এবং এটা একটা তাদের একটা বড় অ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি। তো আমরা শেষ আর একটা চ্যানেলের জাস্ট নাম বলেই শেষ করে দিব। এই যে আমরা একটু বড় করে নিচ্ছি, এই হলুদ কালারের যেটা দেখা যাচ্ছে এইখানে, এইটা হচ্ছে আমাদের ইউনাইটেড কিংডম, আর এইটা হচ্ছে আয়ারল্যান্ড। এই ইউনাইটেড কিংডম এবং আয়ারল্যান্ডের মাঝখানেও দেখেন একটা চিকন সমুদ্রের রাস্তা। এই প্রণালীটার নাম হচ্ছে সেন্ট জর্জ চ্যানেল। তাহলে সেন্ট জর্জ চ্যানেল হচ্ছে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের মাঝখানের একটা ন্যারো পথ, সেন্ট জর্জ চ্যানেল। সো আমাদের যে প্রথম পর্বটা ছিল, এই প্রথম পর্বতে আমরা বেশ কিছু প্রণালী নিয়ে কথা বলেছি, তার জিওপলিটিক্যাল গুরুত্ব নিয়ে কথাবার্তা বলেছি। আজকে আমরা যে প্রণালীগুলো পড়লাম, এই সব দুইটা লেকচার একত্রিত করে আপনি বুঝতে পারবেন যে সমুদ্রের উপর বেস করে আসলে ভূরাজনীতি কিভাবে নিয়ন্ত্রিত হয়। তার মানে প্রণালী শিখতে শিখতে আপনি ভূরাজনীতি শিখে যাবেন।